প্রথমেই যে আসবে সে হচ্ছে এক্সটিংক্ট। এক্সটিংক্ট পৃথিবীর বুকে কোথাও আর এরা নেই। দে আর নট টু বি ফাউন্ড এনিওয়্যার অন দ্য আর্থ। এক্সটিংক্ট। যেমন ডোডো, ঠিক আছে, ডাইনোসর। রিসেন্ট হচ্ছে ডোডো, ঠিক আছে। অস্ট্রেলিয়ার একটা অ্যানিমাল আছে ট্যাসমেনিয়ান টাইগার, যদিও নাম টাইগার, ইট ইজ আ মার্সুপিয়াল, ঠিক আছে। ওই এন্ডেঞ্জার্ড স্পিসিস এর মধ্যে পড়বে হচ্ছে দ্য মোস্ট ফেমাস অ্যানিমালস দ্যাট উই হ্যাভ, টাইগার্স। আর কি? ওয়ান হর্নড রাইনো, একশৃঙ্গ গন্ডার, এরা। এই প্রজাতিতে অ্যাকচুয়ালি কত ইন্ডিভিজুয়ালস আছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন দিস পার্টিকুলার স্পিসিস, এটা এখনো গুনে বার করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তো থ্রেটস টু বায়োডাইভার্সিটি কিন্তু এটা একটা সাংঘাতিক মানে সমস্যার জায়গা। এছাড়াও কিছু মাইনর ফ্যাক্টরস আছে যেগুলো আগের দিন বলেছিলাম। পলিউশন, এর এর সবগুলো থেকে মানে মেইনলি কোএক্সটিংশনের কারণ হচ্ছে পলিউশন, ঠিক আছে। আচ্ছা, ফরেস্ট্রি হচ্ছে মেন কারণ হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশনের এবং ওভার এক্সপ্লয়টেশনের। তোমরা এবার চমকে উঠতে পারো যে ফরেস্ট্রি কিভাবে ক্ষতি করতে পারে। দেখো, একটা জঙ্গলের মধ্যে 10 রকমের গাছ ছিল। একটা ধরো জঙ্গলের একটা পার্টিকুলার এরিয়া যেখানে 10 ডিফারেন্ট স্পিসিস অফ প্লান্টস ছিল। তুমি সেই জায়গাটা সামহাউ দখল করে সেখানে মনে করলে যে না তুমি একটা চা বাগান বানাবে। এখন কিন্তু 10টা স্পিসিসের জায়গায় শুধু একটা স্পিসিসই রইল, অনলি টি প্লান্টস বা কফি প্লান্টস বা রাবার প্লান্টস, বা ধরো যেগুলো থেকে আমাদের ফার্নিচার বানি, শাল গাছ, শাল প্লান্টেশন, টিক প্লান্টেশন, ঠিক আছে। বা তুমি মনে করলে তুমি ফলের বাগান করবে, অর্চার্ডস বানাবে, ঠিক আছে। একটা জঙ্গল ছিল, কেটে সেখানে তুমি কমলা লেবুর বাগান বানিয়ে ফেললে। তো আগে যেখানে 20 রকমের গাছ পাওয়া যেত, এখন শুধু কমলা লেবু পাওয়া যায়। প্লান্ট স্পিসিস বায়োডাইভার্সিটি তো কমলো, এবার ওই প্লান্ট গুলোর সাথে অ্যাসোসিয়েটেড যে অ্যানিমালস গুলো ছিল তারাও কমলো, তাই না? তো ফরেস্ট্রিও কিন্তু একটা রিজন, মনে রাখবে, ঠিক আছে। আর একটা তোমাদের তথ্য দিই যেটা হয়তো কাজে লাগবে। একটা সময় ছিল 14% অফ আর্থ কিন্তু পৃথিবীর 14% ট্রপিক্যাল রেন ফরেস্ট ছিল। যার মধ্যে সিংহভাগ মেজর ছিল অ্যামাজন। এখন কত আছে জানো? এখন কমে কততে এসছে? 6%। পৃথিবীতে এক সময় 14% অফ দ্য আর্থ সারফেস ওয়াজ কভার্ড বাই ট্রপিক্যাল রেন ফরেস্টস। এখন সেটা কত এসে দাঁড়িয়েছে? 6% অনলি। তাহলে 8% লস। ভাবো, 8% লস হয়েছে অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট। শুধু ওয়ান টাইপ অফ ফরেস্টের আমি পরিসংখ্যান দিলাম, বাকি দিলাম না। ওগুলো শুনলে আরো চমকে যাবে। ট্রপিক্যাল রেন ফরেস্টের কথাটা কেন তুললাম? আগের ক্লাসে আলোচনা করেছি আমি যে ট্রপিক্যাল রেন ফরেস্টের মধ্যে জীব বৈচিত্র্য সর্বোচ্চ থাকে, তার কারণ তারা ইকুয়েটোরিয়াল রিজিয়নে থাকে বলে। তো ট্রপিক্যাল রেন ফরেস্ট কমা মানে বায়োডাইভার্সিটিতে মেজর হিট হওয়া। অ্যামাজন রেন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস, লাংস অফ দ্য প্ল্যানেট। কারণ পৃথিবীর যে রেনফল প্যাটার্ন, ওয়েদার প্যাটার্ন, সেটা অনেকটাই অ্যামাজন একা কন্ট্রোল করে। সে আজকে নিভু, তার অবস্থা খারাপ, মানুষ কেটে সাফ করে দিচ্ছে। আমাদের সুন্দরবনের অবস্থা দেখো। এই যে সুন্দরবন, এই সুন্দরবন যদি না থাকতো, এই যে আয়লা, আমফান, রেমাল, ফণী ইত্যাদি 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 যত ঘূর্ণিঝড় উপকূলবর্তী অঞ্চলে হয়েছে, প্রত্যেকটা ঘূর্ণিঝড় কলকাতার উপর দিয়ে 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিডে বয়ে যেত। বুঝতেই পারছো, তার ফলে কোনো হাই রাইজ বিল্ডিং আস্ত থাকতো না, ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু সেটা হয়নি কেন? সুন্দরবনের জন্য।
সুন্দরবন একটা স্টর্ম বাফারের কাজ করে। সুন্দরবন হাওয়াটাকে ব্রেক করে দেয়, ভেঙে দেয় বায়ুর গতিপথটাকে, প্রবাহটাকে নিয়ে। কলকাতায় আলটিমেটলি কততে যে হাওয়া প্রবাহিত হয়, 75 থেকে 80। কলকাতার ওপর দিয়ে ইনফ্যাক্ট রিসেন্টের সব থেকে সিভিয়ার যে স্টর্ম আমফান, কলকাতার উপরে ম্যাক্সিমাম উইন্ড স্পিড গেছে 80 to 85, কিছু কিছু জায়গায় 90। আর সুন্দরবনের ওপর দিয়ে গেছে 110 থেকে 115। ভাবো 80-90তেই আমাদের এই ক্ষয়ক্ষতি হয়ে গেছে শহরে, তাহলে ফুল ব্লোটা যদি পড়তো তাহলে কি হতো। কিন্তু স্যাডলি আমরা এতটাই আনগ্রেটফুল যে আমরা সুন্দরবনকে কিন্তু কেটে ধ্বংস করে ফেলছি। তো আলটিমেটলি যা হওয়ার তাই হবে, তাই না? তো এইভাবে কিন্তু এই মাইনার কিছু জিনিসগুলো আছে ইভেল কোয়াড্রেটের সাথে, যারা বায়োডাইভার্সিটিকে কমায়। তো বায়োডাইভার্সিটিকে কারা কমায় আমরা তো বুঝলাম। এবার বায়োডাইভার্সিটিতে যে কমছে, তো বায়োডাইভার্সিটি কমছে মানে কি, স্পিসিস কমছে। তো কোন স্পিসিসের রিস্ক অফ এক্সটিংশন সব থেকে বেশি, কার সব থেকে কম, কে কোথায় আছে, এটা তো বুঝতে হবে। কারণ এইটা যদি আমি না বুঝি তাহলে আমি প্রোটেক্ট করবো কি করে। ধরো একটা ক্লাস, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে তোমাদের যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে ধরো তোমরা 50 ইন্ডিভিজুয়ালস একসাথে ক্লাস করো। তো 50 ইন্ডিভিজুয়ালস নিশ্চয়ই সবাই ইকুয়ালি সব সাবজেক্টে ভালো না, তাই না? কেউ হয়তো ফিজিক্সে ভালো, কেউ হয়তো ম্যাথে ভালো, কেউ হয়তো বায়োলজিতে ভালো, কেউ হয়তো কেমিস্ট্রিতে ভালো, কেউ হয়তো স্কোলাস্টিক বা একাডেমিক্সে ভালো নয়, কিন্তু সে হয়তো কো কারিকুলার বা কো স্কোলাস্টিক অ্যাক্টিভিটিস লাইক আর্ট অ্যান্ড ক্রাফট, গেমস, স্পোর্টস, মিউজিক, ডান্স, থিয়েটার, ড্রামা, সেগুলোতে ভালো। তো অ্যাজ আ টিচার তোমাদের স্কুলে কি করে, অ্যাসেস করে না যে এটাতে ভালো, সে সেটাতে ভালো। বা তোমরাও কিন্তু বন্ধুদের মধ্যে যেরকম অ্যাসেসমেন্ট করো যে হ্যাঁ, সে মাই ফ্রেন্ড ইজ ভেরি গুড ইন ফুটবল বাট নট ভেরি গুড ইন স্টাডিজ, কম্পেয়ার টু হিম আই এম বেটার ইন স্টাডিজ। তো সেই অনুযায়ী যখন তোমাদের স্কুলে কোনো ইভেন্ট হয়, তো একটা ক্লাসিফিকেশন করা হয় যে এরা গান করবে, এরা কিছু রিসাইটেশন করবে, অ্যান্ড সো অন। ক্যাটাগরাইজ করা হয়। কারণ ক্যাটাগরাইজ না করলে অ্যাজ আ টিচার বা স্কুল ম্যানেজমেন্ট তোমাদের কিন্তু অ্যাটেনশন দিতে পারবে না, তাই না? তোমাদের যে স্পেশাল কিছু নিডস আছে সেগুলোকে কেটার করা সম্ভব নয়। যেমন তোমরা যারা নিট অ্যাসপিরেন্টস, যারা এই ভিডিওটা দেখছো, বা যারা হয়তো বোর্ড এক্সামেও বায়োতে ভালো পাওয়ার জন্য এই ভিডিওগুলো দেখো, তোমরা কেন দেখছো? তোমাদের ওটা নিড বলে। আর আমরাও এভাবে তোমাদের কেন ভিডিও প্রোভাইড করছি ইন এভরি সাবজেক্ট, বিকজ উই আর কেটারিং টু ইয়োর নিডস অনলি। তো এর জন্য কিন্তু একটা ক্লাসিফিকেশন দরকার। যে ধরো যেই মেন্স বা অ্যাডভান্সের জন্য প্রেপ নিচ্ছে, সে নিশ্চয়ই বায়োর ভিডিও দেখবে না, তাই না? যে নিটের বায়োর ভিডিও তার দরকার নেই। আবার যে নিট দিচ্ছে তার কিন্তু যেই মেন্স বা অ্যাডভান্স লেভেলের ফিজিক্স লাগছে না, বা ম্যাথস তো বাদই দাও, ওই লেভেলে লাগবেই না। তো ক্যাটাগরাইজ করা দরকার, কার কোনটা নিড, কার কোন সাবজেক্টে কতটা কেয়ার দরকার, অ্যাটেনশন দরকার। এটার জন্য স্কুল বা যে কোনো এডুকেশনাল প্ল্যাটফর্ম যেরকম ক্যাটাগরাইজ করে, তেমনি আইইউসিএন একটা বই বার করেছে যার নাম হচ্ছে রেড ডেটা বুক। রেড ডেটা বুক বাই আইইউসিএন। ঠিক আছে, এই আইইউসিএন কে এখন ওয়ার্ল্ড কনজারভেশন ফোরাম বলা হয়, বাট তোমরা আইইউসিএনটাই মনে রাখো। এই রেড ডেটা বুক, ডিপেন্ডিং অন দ্য থ্রেট a species is facing, থ্রেট মানে থ্রেট অফ এক্সটিংশন, বিলুপ্ত হয়ে যাওয়ার যে প্রবণতা, তার উপরে ভিত্তি করে the threat a species is facing of extinction, depending on that একটা লিস্ট বানিয়েছে। এবং সেই লিস্ট অনুযায়ী আমরা দেখবো আমরা কিভাবে কনজারভেশন এফার্টস গুলোকে ফোকাস করতে পারি, চ্যানেলাইজ করতে পারি। প্রথমেই যে আসবে সে হচ্ছে এক্সটিংক্ট। এক্সটিংক্ট পৃথিবীর বুকে কোথাও আর এরা নেই, দে আর নট টু বি ফাউন্ড এনিওয়্যার অন দ্য আর্থ, এক্সটিংক্ট। যেমন
ডোডো, ঠিক আছে, ডাইনোসর, রিসেন্ট হচ্ছে ডোডো, ঠিক আছে, অস্ট্রেলিয়ার একটা অ্যানিমাল আছে ট্যাসমেনিয়ান টাইগার, যদিও নাম টাইগার, ইট ইজ আ মার্সুপিয়াল, ঠিক আছে, ট্যাসমেনিয়ান টাইগার এটসেট্রা, দেখো থাইলাকাইন বলে ট্যাসমেনিয়ান টাইগারকে। যাই হোক, নেক্সট কি, নেক্সট হচ্ছে এক্সটিংক্ট ইন ওয়াইল্ড, মানে কি জঙ্গলে আর পাওয়া যায় না, ন্যাচারাল হ্যাবিটাটে এদের আর পাওয়া যায় না, কিন্তু চিড়িয়াখানায় পাওয়া যায়, ঠিক আছে, কোনো মানে চিড়িয়াখানাই বলবো, চিড়িয়াখানাতে পাওয়া যায়, ঠিক আছে, ক্যাপটিভিটিতে পাওয়া যায়, বাট দে আর এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড। যেমন রিসেন্টলি এক্সটিংক্ট হয়েছে হোয়াইট রাইনো, হোয়াইট রাইনো জঙ্গলে আর পাবে না, কিন্তু এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, বাট ক্যাপটিভিটিতে হোয়াইট রাইনো পাওয়া যায়, ঠিক আছে, এরকম। নেক্সট হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার। তাহলে যারা এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, দেখো যারা এক্সটিংক্ট তাদের তো আর কিছু করার নেই, তাদের আর কিছুই করার নেই, যদিও কিছু সায়েন্টিস্ট চেষ্টা করছে উলি ম্যামথকে আবার ডি এক্সটিংক্ট করানোর, কারণ উলি ম্যামথ আর ভেরি ক্লোজলি রিলেটেড টু এশিয়াটিক এলিফ্যান্টস, তো হ্যাঁ সেগুলো ছাড়ো, সেগুলো বাদ দাও, এক্সটিংক্ট যারা হয়ে গেছে, যারা নেই তাদের আর কি প্রোটেক্ট তুমি করবে, কিন্তু যারা আছে ধরো এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, এদেরকে তুমি কিভাবে কনজার্ভ করবে, বা এদের ক্ষেত্রে কনজারভেশন এফর্টস কিভাবে চ্যানেলাইজড হবে, না ক্যাপটিভ ব্রিডিং করাবো, যেখানে এরা আছে চিড়িয়াখানার মধ্যেই হোক বা কোনো প্রোটেক্টিভ স্পেসের মধ্যেই থাকুক না কেন, চেষ্টা করবো এদের প্রজনন করানোর, যদিও ক্যাপটিভিটিতে জীবজন্তুরা খুব ভালোভাবে রিপ্রোডিউস করতে পারে না, মানে সাকসেস রেট অত্যন্ত কম মডার্ন টেকনোলজি আসা সত্ত্বেও, বাট চেষ্টা করা হয় যত বেশি সংখ্যক এদেরকে রিপ্রোডিউস করিয়ে এদের বংশবিস্তার করানোর, এবং এদের অফস্প্রিং গুলোকে জন্ম থেকেই কিছুটা ন্যাচারাল এনভায়রনমেন্টে বড় করার, যাতে তারা বড় হওয়ার পরে তাদেরকে জঙ্গলে ছেড়ে দিলেও দে ক্যান সার্ভাইভ, অবশ্যই প্রোটেক্টেড এরিয়ার মধ্যেই, না প্রোটেক্টিভ ফরেস্ট এরিয়া, যেখানে মানুষ কমপ্লিটলি সারা জীবন তাদের মনিটর করবে গতিবিধি অ্যান্ড অল, তাদের যাতে কেউ শিকার না করে, চোরা শিকার বা পোচিং যাকে বলে সেগুলো দেখবে, সে তো আছেই। তো এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড যারা, তাদেরকে ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে চিড়িয়াখানার মধ্যে বা বিভিন্ন জায়গায় তাদের বংশ বিস্তার করিয়ে এবার হচ্ছে মানে তাদের ওয়াইল্ড এনভায়রনমেন্টে বা ন্যাচারাল এনভায়রনমেন্টে রিইন্ট্রোডিউস করা হচ্ছে, ঠিক আছে, রিইন্ট্রোডিউস করা হচ্ছে, যাতে কিনা জঙ্গলে পুনরায় এদের পপুলেশনটা এস্টাবলিশড হয়, এইভাবে কনজার্ভ করতে পারি যারা এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড তাদের। নেক্সট হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে এরা এক্সটিংশনের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, পান থেকে চুন খসবে, মানে স্লাইট কিছু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হবে, স্লাইট হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন হবে, স্লাইটলি ওভার এক্সপ্লয়েটেড হয়ে যাবে, বা কোনো ইনভেসিভ স্পিসিস যদি ওদের হ্যাবিটেটে ঢুকে পড়ে, মানে একটু এদিক থেকে ওদিক হলে এক্সটিংক্ট হয়ে যাবে, এবং এদের সংখ্যা এতটাই কমে গেছে যে মানে অকল্পনীয়, মানে জঙ্গলে এদের বাঁচিয়ে রাখাটাই এখন প্রায় দুষ্কর। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আমরা তাদের বলবো, এবং ম্যাক্সিমাম কনজারভেশন এফর্টস এদের ক্ষেত্রে চ্যানেলাইজড হচ্ছে, যেমন স্নো লেপার্ড। অত্যন্ত কম সংখ্যায় পাওয়া যায়, একটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়াতে পাওয়া যায়, হাই ইন দ্য মাউন্টেন্স, এবং ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, যে কোনো দিন যে কোনো সময় এক্সটিংক্ট হয়ে যেতে পারে, এবং তাই ম্যাক্সিমাম টাইম, মানি অ্যান্ড এফর্টস রিলেটেড টু কনজারভেশন এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটাগরির অ্যানিমালসদের প্রোটেক্ট করতেই খরচ হয় এবং করাও উচিত। এবং এই যে বিভিন্ন প্রজেক্টস করা হয় না, এই প্রজেক্টস গুলো এই সমস্ত অ্যানিমালদের টার্গেট করে করা হয়। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ড। এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড মানে, এন্ডেঞ্জার্ড মানে ইমিডিয়েট থ্রেট অফ এক্সটিংশন নেই, হয়তো ইমিডিয়েট থ্রেট অফ এক্সটিংশন মানে হচ্ছে
উইদিন দ্য নেক্সট 50 to 100 ইয়ার্স যারা এক্সটিংক্ট হয়ে যেতে পারে তাদেরকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এর মধ্যে ফেলা হয়। কিন্তু যারা 50 to 100 ইয়ার্স এর মধ্যে এক্সটিংক্ট হবে না, কিন্তু বেশ ভালোই চান্স আছে এক্সটিংক্ট হয়ে যাওয়ার, যদি আমরা নিজেদের কনজারভেশন এফর্টস তাদের দিকে চ্যানেলাইজ না করি, যদি আমরা যেভাবে প্রকৃতির ক্ষতি করছি, বন জঙ্গল ধ্বংস করছি, প্রাকৃতিক পরিবেশকে বিনষ্ট করছি, সেই সমস্ত যদি আমরা করতেই থাকি, তাহলে এরা কিন্তু আলটিমেটলি এন্ডেঞ্জার্ড হয়ে যাবে, মানে সরি এক্সটিংক্ট হয়ে যাবে। তো এই এন্ডেঞ্জার্ড স্পিসিস এর মধ্যে পড়বে হচ্ছে the most famous animals that we have, tigers, আর কি one horned rhino, axe finger wonder, এরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভালনারেবল। ভালনারেবল হচ্ছে যে এরা ইমিডিয়েটলি হয়তো এন্ডেঞ্জার্ড নয়, এদের হয়তো এক্সটিংক্ট হওয়ার অতটাও বেশি চান্স নেই, এই দুটো ক্যাটাগরির মতো এতটাও বেশি চান্স হয়তো নেই, কিন্তু এরা খুব একটা প্রিক্যারিয়াস সিচুয়েশনে আছে। মানে এদের সংখ্যা কনসিস্টেন্টলি ইয়ার আফটার ইয়ার কমে যাচ্ছে কমে যাচ্ছে ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস। এদেরকে বলবো ভালনারেবল, এবং কমতে কমতে দেখা যাবে এক সময় এরা এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে চলে এসছে। এরা ভালনারেবল, তাহলে এদেরকে প্রোটেক্ট করবো কি ইনডিরেক্টলি, এদের যে ইমিডিয়েট যে এনভায়রনমেন্ট যাকে আমরা হ্যাবিট্যাট বলছি, এদের হ্যাবিট্যাটটাকে আমরা প্রিজার্ভ করার চেষ্টা করব। তার কারণ এদের হ্যাবিট্যাট প্রিজার্ভ করলেই এদের সংখ্যা কমা থেমে যাবে এবং এরা আবার আগের সংখ্যায় ফিরে আসতে পারবে। ঠিক আছে, ভালনারেবল বলছি, যেমন স্পটেড ডিয়ার, এলিফ্যান্টস, এরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে লো রিস্ক স্পিসিস। লো রিস্ক স্পিসিস মানে এদের এক্সটিংক্ট হওয়ার চান্স অত্যন্ত কম, তার কারণ এরা সংখ্যায় এত বেশি যে ইমিডিয়েটলি এদের এক্সটিংক্ট হওয়ার কোনো থ্রেট নেই। আর কি, র্যাপিডলি চেঞ্জিং ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে এরা বেশ ভালোই মানিয়ে নিতে পারছে, মানে হিউম্যান অল্টার্ড ইকোসিস্টেমে এরা বেশ মানিয়ে গুছিয়ে আছে। ফর এক্সাম্পল ক্রো, কাক, ঠিক আছে। ক্রো কিন্তু বা কাক আমাদের সাথে আজ থেকে নয়, বেশ শয়ে শয়ে বছর ধরে সুন্দর মানিয়ে গুছিয়ে আছে। তোমার বাড়ির আশেপাশে প্রচুর কাক দেখবে, এবং তাদের সংখ্যা কিন্তু আগের তুলনায় কমেছে কি বেড়েছে সেটা যেমন একটা তর্কের বিষয় আছে, অবশ্যই কিছুটা কমেছে, কিন্তু মানে কনজার্ভ করার মতো কমেনি। ঠিক আছে, কনজারভেশন এফার্টস দিয়ে এদের যে বাঁচিয়ে রাখতে হবে তার মতো এদের পপুলেশন অতটাও কমেনি। হয়তো কমে, হয়তো না, ডেফিনেটলি কমেছে, কিন্তু সেটা নেগলিজেবল কমেছে। ঠিক আছে, কাক লো রিস্ক। একটা কি, আর একটা কি লিস্ট কনসার্ন স্পিসিস। এটা আবার লিস্ট কনসার্ন মানে এদের সংখ্যা পৃথিবীতে অলমোস্ট স্ট্যাটিক, বছরের পর বছর ধরে এদের পপুলেশন প্রায় একই জায়গাতে আছে, তেমন কিছু কমেও নি বা তেমন সাংঘাতিক কিছু বাড়েও নি। তাই এদের নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই, কনজারভেশন রিলেটেড কোনো চিন্তা ভাবনা বা এফার্টস দেওয়া দরকারই নেই। লিস্ট কনসার্ন স্পিসিস যেমন সে বিভিন্ন ইনসেক্টস বেসিক্যালি, ঠিক আছে, বিভিন্ন ইনসেক্ট, যেমন ধরো ককরোচ, লিস্ট কনসার্ন।
ককরোচ নিলাম কারণ আইউসিএন লিস্টেই ককরোচটা আছে, লিস্ট কনসার্নে, ঠিক আছে, ককরোচ। আর আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, বলছি। লিস্ট কনসার্ন অব্দি আমরা দেখলাম। এরপরে কি হবে, নট ইভ্যালুয়েটেড। মানে পৃথিবীতে এরকম অনেক স্পিসিস আছে যারা অ্যাকচুয়ালি এর মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ে, অবশ্যই এক্সটিংক্ট নয়, বাট এই দুটো বাদ দিয়ে, ঠিক আছে, এই দুটো বাদ দিয়ে এই 3 নম্বর থেকে কোন ক্যাটাগরিতে পড়ছে এটা এখনো অব্দি রিসার্চ করে বার করা হয়নি বা দেখা হয়নি। নট ইভ্যালুয়েটেড, এদের স্টেটাসটাই আমরা জানি না, ঠিক আছে। নাম্বার 9 কি, ডেটা ইনসাফিসিয়েন্ট। এটাও একটা ক্যাটাগরি, ডেটা ইনসাফিসিয়েন্ট বা ডেটা ডেফিসিয়েন্ট স্পিসিস। মানে এই প্রজাতিতে অ্যাকচুয়ালি কত ইন্ডিভিজুয়ালস আছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন দিস পার্টিকুলার স্পিসিস, এটা এখনো গুনে বার করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। স্টিল কোনো কংক্রিট নাম্বার আমাদের হাতে নেই যে এই স্পিসিসের আন্ডারে এতগুলো ইন্ডিভিজুয়ালস আছে। তাই নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস যদি আমরা না বার করতে পারি তাহলে আর কি করে কনজার্ভ করবো, কোন ক্যাটাগরিতে ফেলবো? তাই ডেটা ইনসাফিসিয়েন্ট। আর কি আছে, আরো আছে, একটা হচ্ছে রেয়ার স্পিসিস। এদের কিন্তু আবার মারাত্মকভাবে কনজার্ভ করতে হবে। রেয়ার মানে যারা কিন্তু অত্যন্ত কম সংখ্যায় পাওয়া যায়। চিরকালই পৃথিবীর বুকে কিছু এমন অ্যানিমাল স্পিসিস আছে যাদের সংখ্যা অত্যন্ত 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 কম। এরা প্রথম থেকেই কম সংখ্যক ছিল, তার কারণ এদের প্রজননের হার অত্যন্ত কম এবং এরা সংখ্যাতে তাই খুব বেশি কোনোদিনই হতে পারেনি, তাই খুব কম পাওয়া যায় রেয়ার স্পিসিস, এবং এদেরকে সাংঘাতিকভাবে কিন্তু কনজার্ভ করতে হবে। আচ্ছা, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মধ্যে আর একটাও নাম লিখি, সেটা হচ্ছে গ্যানজেটিক ডলফিন, প্ল্যাটানিস্টা গ্যানজেটিকা সাইন্টিফিক, আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল গ্যানজেটিক ডলফিন, ঠিক আছে। তো এই রেয়ার স্পিসিসের মধ্যেও কিন্তু আমরা লিখব গ্যানজেটিক ডলফিন, খুবই রেয়ার, চিরকালই কম পাওয়া যেত। আর কি, রেড পান্ডা, ঠিক আছে, সিকিম দার্জিলিং ওইসব জায়গায় রেড পান্ডা দেখা যায়, রেয়ার, ভীষণই রেয়ার। আর লাস্ট কি, যেটা তোমাদের বলছিলাম একটু আগে, এন্ডেমিক। এন্ডেমিক এন্ডেমিক মানে যারা পার্টিকুলার একটা জিওগ্রাফিক্যাল লোকেশনেই পাওয়া যায়, সারা পৃথিবীতে ওই জায়গা ছাড়া আর কোথাও এদের পাওয়া যায় না। ফর এক্সাম্পল ওকাপি। ওকাপি এমন একটা জন্তু যার গলাটা কিছুটা জিরাফের মতো লম্বা, বাট বাকি দেহটা জিব্রার মতো। কঙ্গোতে পাওয়া যায়, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডিপিআর কঙ্গো বলে একটা দেশ আছে যেখানে ওকাপি পাওয়া যায়। আর কি, এশিয়াটিক লায়ন্স, এশিয়াটিক লায়ন্স একমাত্র গুজরাটের গির ফরেস্টে আপাতত পাওয়া যায় এরা, ঠিক আছে। জায়ান্ট প্যান্ডা একমাত্র চায়নাতেই পাওয়া যায়, আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না ন্যাচারালি, ঠিক আছে, জায়ান্ট প্যান্ডা, ঠিক আছে। তো এই রেয়ার যারা এন্ডেমিক, এদের কিন্তু সাংঘাতিক ভাবে কনজার্ভ করা উচিত। তার কারণ কি, রেয়াররা অত্যন্ত কম, সারা পৃথিবী জুড়েই কম পাওয়া যায়, তো এদের তো কনজার্ভ করতে হবে, নাহলে তো এরা যে কোনো দিন এক্সটিংক্ট হয়ে যাবে, তাই না? এরা যে কোনো দিন এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ডে ঢুকে যেতে পারে। আর এন্ডেমিকরা তো বটেই, এদের হ্যাবিটেট যদি ডিগ্রেডেশন হয়, ওভার এক্সপ্লয়টেশন হয়, ইনভেসিভ স্পিসিস ঢুকিয়ে দাও, এরা এমনিই মরে যাবে। তো এই রেয়ার আর এন্ডেমিক কিন্তু সবসময় একটা রিস্কে থাকে এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে ঢুকে পড়ার, এদের একটা কিন্তু অলওয়েজ একটা রিস্ক থাকেই রেয়ার আর এন্ডেমিকদের এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে ঢুকে পড়ার, এবং প্রায়শই ঢুকে পড়ে, ঠিক আছে। যেমন গ্যানজেটিক ডলফিন দেখো ঢুকে গেছে, ক্লিয়ার। এশিয়াটিক লায়ন্সও কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ডে তুমি লিখতেই পারো। তো এই গেল রেড ডেটা বুক অফ আইউসিএন। একে আমরা একত্রে কি বলি, এই যে টোটাল যেটা আমি লিখলাম
এটাকে একত্রে আমি বলতে পারি রেড লিস্ট অফ রেড ডেটা বুক। এইটা দেখেই কিন্তু আমরা ডিটারমাইন করি যে কোন অ্যানিমাল স্পিসিসদের ঠিক কতটা কনজারভেশন এফর্টস দিয়ে আমাদের টিকিয়ে রাখতে হবে পৃথিবীতে। ঠিক আছে, তো এটা গেল IUCN এর রেড লিস্ট। নট ইভ্যালুয়েটেড আর ডেটা ইনসাফিসিয়েন্ট এর এক্সাম্পল এই মুহূর্তে আমি দিচ্ছি না, কারণ এই দুটো না লাগে না খুব একটা। আরো ক্যাটাগরি আছে, বাট জেনারেলি যে কোনো টেক্সট বুকে এই ক্যাটাগরিগুলোই পাবে। এর বাইরেও এই লিস্টটা বিশাল। এদের আবার প্রত্যেকটার আন্ডারে 3-4টে করে সাব ক্যাটাগরিজ আছে, তার কিছু ক্লজ আছে, সেগুলো তোমাদের দরকার নেই। মোটামুটি এই লিস্টটা IUCN বানিয়েছিল যাতে কিনা আমরা টাইম, এফর্ট এন্ড মানি প্রপারলি চ্যানেলাইজ করতে পারি। যাদের বেশি দরকার তাদের দিকে আগে, এবং যাদের কম দরকার এই যে এই দুজন, এদের দিকে পরে বা আপাতত না করলেও হবে, এই কারণে।